আগের দিন আমরা বোধহয় হায়ার অর্ডার এলিমেন্ট নিয়ে ডিসকাশন শুরু করছিলাম। আচ্ছা স্যার, একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন আপনি ওই হ্যাঁ 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 কিউভিডিএক্স কে ইভ্যালুয়েট করতে ফর কিউ1 কিউ2 ইকুয়াল আর কিউ1 কিউ2 নট ইকুয়াল। ওটা হুম হুম হুম। তো ওটা করেছি, অ্যান্সারটা বলছি কিউ1 কিউ2 যখন ইকুয়াল হবে তখন কি অ্যান্সারটা কিউ নট ইন্টু ভি ভেক্টর ট্রান্সপোজ ইন্টু ইউনিটারি ম্যাট্রিক্স অফ 2 × 2, এটা অ্যান্সার? এই রে এরকম ভাবে বললে মুশকিল। আহ, আচ্ছা, তোমাকে আমি দুটো প্রবলেম দিয়েছিলাম। হ্যাঁ। আহ, উম, মানে তুমি কি শুধু ফোর্স ভেক্টরটা বার করেছো নাকি? উম, না না, আমি অ্যাকচুয়ালি আপনি ফার্স্ট এটা ছিল ওই কিউভি ডিএক্স, ওই পার্টটা ইভ্যালুয়েট করতে। কিউ কে হুম উইথ হুম রেসপেক্ট টু আমি অ্যাজ আ ফাংশন অফ জাই লিখেছিলাম, তারপর ওটাকে হুম ইভ্যালুয়েট হুম হুম। করেছি। ওটা আচ্ছা একটা ছিল, আচ্ছা আর একটা কমপ্লিট নিউমেরিক্যাল ছিল, এল এ ই সব ভ্যালু দেওয়ার পর ওটাকে মানে মানে আচ্ছা, তুমি এক কাজ করতে পারো, তুমি যেগুলো রয়েছে, হুম, যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছিলাম ওগুলো হুম, একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। ঠিক আছে। আহ, আরেকটা মানে আরেকটা জিনিস আমি তোমায় বলছি, শোনো, যেটা করলে ভালো হয় সেটা হচ্ছে যে তুমি এই এই অ্যাসাইনমেন্ট গুলোকে মানে মেটিকুলাসলি, এটা মানে যেভাবে ধরো একটা ল্যাবে রিপোর্ট জমা দাও, আচ্ছা আহ, আচ্ছা বা পরীক্ষার খাতায় যেভাবে করো সেরকম ভাবে মেটিকুলাসলি করে, ঠিক আছে, এবং সেগুলো স্ক্রিনশট বা হচ্ছে তোমার স্ক্যান করে, ঠিক আছে, অ্যাজ এ অ্যাসাইনমেন্ট ফর্মে আমাকে দিয়ে রাখো, ঠিক আছে। ঠিক আছে। সেই ইন দ্যাট কেস আমি যেটা করব, আমি এভালুয়েশনটা মানে ক্লাস টেস্টের বা ইন্টারনালের এভালুয়েশনটা আমি ওই অ্যাসাইনমেন্ট গুলো থেকেই করবো। কারণ একটা মুশকিল যেটা, যে ক্লাস টেস্টের লিমিটেড টাইমে আমার পক্ষে তোমাকে মোর দ্যান ওয়ান প্রবলেম দেওয়া সেটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো আচ্ছা তুমি যদি অ্যাসাইনমেন্ট আমাকে ওইভাবে দাও, তাহলে আমি সেখান থেকে এভালুয়েট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এনিওয়েজ, আগের দিনের ডিসকাশন নিয়ে তোমার কোনো কনফিউশন নেই তো, বা প্রশ্ন কিছু নেই তো? না, আপাতত নেই কিছু। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমার ঠিক খেয়াল নেই আমরা কত দূর অব্দি করেছিলাম, তাও দেখি এখানে রয়েছে কিনা। না, আমরা দেখাচ্ছে ওই না। এক্স এর ভ্যালু বার করেছিলাম, এক্স ইকুয়াল টু 1 - i/2 x1 প্লাস 1 + i/2 x2, এটা। হ্যাঁ, মানে আমরা শেপ ফাংশন গুলোকে লিখেছিলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তিনটে শেপ ফাংশন লিখেছিলাম। আচ্ছা, ওকে। তারপরে আমরা যে স্টেপ গুলো করব সেগুলো হচ্ছে, যখনই তুমি একটা এলিমেন্টের ফর্মুলেশন শিখে গেলে ফাইনাইট এলিমেন্টে, মানে লিনিয়ার বার এলিমেন্টে, তখনই বাকি সমস্ত এলিমেন্টের ফর্মুলেশন সেই পদ মানে সেই আহ, মানে এই স্টেপ গুলো, এগুলো হচ্ছে মানে সেম, ঠিক আছে। এবং ফাইনাইট এলিমেন্টে যেটুকু মাথা খাটানোর ব্যাপার, ঠিক আছে, সেই মাথা খাটানোর কাজটা আমরা অলরেডি করে ফেলেছি। আমরা একটা এলিমেন্ট সলভ করে ফেলেছি, মানে সেটাকে আমরা করে ফেলেছি, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে এরপরেও আসবে কিছু কিছু মানে স্মল পকেটস, আমাদের কিছু কিছু জায়গায় হয়তো শেখার বা মানে কি বলবো, উপলব্ধি করার জায়গা আসবে। উম, এবং যদি আমরা যতটা ভাবছি ততটা কন্টিনিউ করতে পারি, তাহলে হয়তো অনেকগুলোই আসবে। কিন্তু যে মেজর আইডিয়াটা, সেইটা সেইটা বা বেসিক আইডিয়া যেটা, সেটা আমরা অলরেডি কভার করে ফেলেছি। তো আমরা সেই প্রসেসটাকে রিপিট করব, এবং কিছু ক্ষেত্রে মানে আমরা স্কিপও করে যাব, এবং সেগুলো অ্যাসাইনমেন্ট ফর্মে আমরা করবো। তো আহ, উম, সোজা কথাটা হচ্ছে যে আমরা তিনটে শেপ ফাংশন দেখেছি, এবং হচ্ছে যে কি বলে তোমার, উম, আমরা হচ্ছে যে দেখেছি যে that u can be okay, those shape functions are shown to be satisfying the following conditions: that ni at xi j is the Kronecker delta. এইটা একটা জাস্ট রিপ্রেজেন্টেশন। এটার একটা মানে হচ্ছে যে দিস ইজ ইকুয়াল টু 1 ফর i ইকুয়াল j ইকুয়াল 0 আদারওয়াইজ। এবং আরেকটা প্রপার্টি আমরা দেখেছি, which is summation in i equals 1। এই দুটো প্রপার্টি আমরা দেখেছি, এবং দুটো প্রপার্টি কেন থাকা জরুরি সেগুলো আমরা ডিসকাস করেছি। এবার আমাদের কাজ হচ্ছে to represent u with this shape functions. So you can simply write them to be u1 n1 plus u2 n2 plus u3 n3। ওকে, আরেকবার দেখিয়ে দিই ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি কি হবে। এইটা একটা আমার গোটা এলিমেন্ট,
যার মধ্যে 3খানা নোড রয়েছে 1 2 3 এবং প্রত্যেক নোডে একটা করে ডিওএফ রয়েছে U1 U2 and U3 এবং এই তিনটে ডিস্টিংক্ট লোকেশনের ডিসপ্লেসমেন্ট ওকে বাট knowing these three values I mean for the numerical model I'm not saying what is happening physically but for the numerical model I can define the value of u or I can define u or I can map u anywhere within the element okay তো xi এর লিমিটটা কি xi goes from -1 to 1 okay and x goes from আমরা কি লিখেছিলাম x1 x2 x3 বোধহয় x1 x2 x3 and then we propose that we do take the mid side node exactly in the middle of the two nodes the two boundary nodes so we used this method okay and that helped us in getting x to be a linear function eventually resulting into dx dxi okay to be le by 2 where le is square root of no. le is x3 minus x1 okay anyways তারপরের পার্টটা যেটা সেখানে আমরা u কেও তিনটে নোডে তিনটে ভ্যালু u1 u2 u3 and the variation likewise has three different values at the three different nodes okay and it belongs to the same set of functions which means v is also a quadratic function in xi and x being a linear function in xi both u and v are quadratic functions in x এই লাস্ট স্টেটমেন্টটা বোঝা গেল হ্যাঁ ঠিক আছে which means if I can write x to be let's say x1 plus x3 minus x1 times xi plus 1 by 2 ঠিক আছে তুমি যদি ওই n1 n2 মানে রাদার যদি আগের দিনের x এর রিপ্রেজেন্টেশনটা দেখো আফটার টেকিং x2 to be this okay so it can be written like this ঠিক আছে এইভাবে লেখা যেতে পারে ঠিক আছে এটা চেক করে দেখতে পারো which it basically means is when xi equals -1 this is x1 when xi equals 1 okay this is x3 so because x can be written like this so I can actually substitute for xi as a linear function of x and eventually substitute then that in the expression of u which should give me u as a quadratic function of x okay so the next stop which means I can write u to be n times u hat okay and u hat being the vector of u1 u2 u3 okay in the column form it's a column vector okay that's why the transpose acha এবার এই অবধি রিপ্রেজেন্টেশনে কোনো অসুবিধা নেই এবং লাইকওয়াইজ উই উড রিপ্রেজেন্ট ভি আগের দিনের মতোই ওকে আমি তলায় একটা করে ভেক্টর সাইন দিচ্ছি কিন্তু এই ক্ষেত্রে u and v দুটোই স্কেলার okay so it can be written like v hat transpose okay times n transpose আচ্ছা এইবার আমাকে যেতে হবে হচ্ছে স্ট্রেন হাউ ডু আই ডিফাইন স্ট্রেন আমরা অনেক কিছু দেখেছি যখন আমরা স্ট্রেনের ফর্মুলেশন দেখেছি এবং হচ্ছে যে মানে লিনিয়ার বার এলিমেন্ট দেখেছি তখন আমরা দেখেছি কিভাবে যেটা আমার যে টার্মটা স্টিফনেস ম্যাট্রিক্সে কন্ট্রিবিউট করে সেই টার্মটা আসলে if I substitute v equal u it becomes the strain energy ঠিক আছে because I am free to take v to be anything I can also take v to be u ঠিক আছে v being the arbitrary variation okay so that's why মানে দেখো except for wherever u is specified there v is 0 everywhere else v is arbitrary which means I can also take v to be u okay and by taking that whatever expression that I get is a it eventually results into the potential energy form anyways তো আমরা স্ট্রেন কে ডিফাইন করি স্ট্রেন ইজ u prime okay which is acha this quantity is defined as the Jacobian so u prime is du dx
Okay, and that means I can write it to be du d xi. Okay, and then d xi dx. Okay, d xi dx is j inverse. This quantity is j inverse. Okay, and that is actually 2 by le. Okay, and this j inverse, this matrix, del n del xi matrix, okay, times u hat. Now what is this del n del xi matrix? Del n del xi matrix can be defined like this: del n1, or rather I would define it like this: uh, the ith component of del n del xi, it's simply the ith shape function taken derivative with respect to xi. Okay, so basically this quantity is 2 by le del n1 del xi del n2 del xi. ওকে, অ্যান্ড সো অন। মানে ভবিষ্যতে আমরা তিনটের বেশিও শেপ ফাংশন দেখবো, সেক্ষেত্রেও ডেফিনেশনটা কিছু চেঞ্জ হচ্ছে না। ওকে, সো মাল্টিপ্লাইং ইউ হ্যাড, ঠিক আছে। সো it eventually gives me some b matrix times u hat. ওকে, অ্যান্ড সরি, আমি এখানে এপসিলন ভি লিখেছি, এটা একটা ভুল। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, this is a strain. The variation is strain is this quantity, which is v hat transpose b transpose. ওকে, আচ্ছা, তো তোমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, ক্যান ইউ রাইট দ্য এক্সপ্রেশন ফর ডি? So b obviously has 2 by le outside of it, but what are the internal terms? এটা লিখে ফেলো। আচ্ছা, xi minus half minus 2 xi plus half. মাইনাস 2 যাই বললে, তাই তো? হুম। এটা কি ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এন থ্রিটা নিয়ে আমার সমস্যা নেই। এন ওয়ানটা কি জাই এর সঙ্গে বাড়ছে? লেটস সি, এন ওয়ানটা হচ্ছে এইরকম, সো ইনিশিয়ালি ইট ইজ রিডিউসিং, 0 পর থেকে বাড়ে। সো মানে জাই একটা ইজ নেগেটিভ, ইট ইজ রিডিউসিং। Okay, and when xi equals half, it starts increasing, হুম, then it becomes 0. হুম। This looks fine, ঠিক আছে। সো দিস ইজ n1, তাতে আমার সুবিধা নেই। আচ্ছা, এবার দেখো, তুমি যদি আগের দিনের ডেরিভেশনটা খেয়াল করো বা তোমার কাছে যদি লেখা থাকে, যাই করি না কেন আমরা, at the end আমরা I will get the element stiffness matrix to be this integration minus 1 to 1
বি ট্রান্সপোজ হুম। ইএ আমরা এক্ষেত্রে ধরে নেবো যে কনস্ট্যান্ট, ঠিক আছে। আমি সবসময় স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ইএ লিখি কেন, সেটা যখন আমরা 2D বা 3D করবো বুঝতে পারবো। আচ্ছা, বি কিন্তু B although this may be a constant, okay, even in 2D or 3D case this may be a constant, this should be the middle matrix, ঠিক আছে। So this thing is 3 cross 1, so this thing is 1 cross 3, and this is 1 cross 1, and this is 1 cross 3. So eventually we'll get a 3 by 3 matrix. Achha, then the integration is dx, but we would write it like this, j times dz, 2y dz। ঠিক আছে। আচ্ছা, এবার যেটা করতে হবে, স্টিফনেস ম্যাট্রিক্স বার করতে গেলে এই প্রোডাক্টটা করতে হবে। ই এ এবং এই যে জেটা, এগুলো সবই কনস্ট্যান্ট, ঠিক আছে। এগুলোকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিতে পারি, ঠিক আছে। কিন্তু বি ট্রান্সপোজ আর বি এর প্রোডাক্ট নিতে হবে এবং সেটাকে ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে। তাহলে সেটা করে ফেলো। একটা শুধু ছোট্ট হিন্ট, খেয়াল রাখবে যে তুমি ইন্টিগ্রেশনটা করছো উইথ রেসপেক্ট টু জাই, এন্ড জাই রেঞ্জেস ফ্রম -1 to 1, ঠিক আছে। এন্ড whenever you encounter an even function, let's say xi squared, okay, it is actually twice 0 to 1 xi squared dxi, ঠিক আছে। Whereas if you have an odd function, that is actually 0, that integration is actually 0, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, এই হিন্টটা মাথায় রেখে তাতে করে তোমার দেখবে অনেক টার্ম কমে যাবে, ঠিক আছে। প্রথমে এই প্রোডাক্টটা করবে, বি ট্রান্সপোজ বি এর প্রোডাক্টটা করবে, ঠিক আছে। ঠিক আছে। সো দিস ইজ বি, ইফ ইউ টেক আ ট্রান্সপোজ ইট উড বি আ কলাম ভেক্টর, ঠিক আছে। এটা করো তো, করে দেখো যে স্টিফনেস ম্যাট্রিক্স এর এক্সপ্রেশনটা কি আসে। ঠিক আছে। তো দেয়ার উড বি ই এ বাই এল ই, বাট হোয়াট এভার কামস নেক্সট।
আরো একটা হিন্ট দিয়ে দিই যে 3x3 ম্যাট্রিক্স তো ওই আপার ট্রায়াঙ্গেলের 6টা টার্ম বার করলেই চলবে, তার কারণ ইট ইজ সিমেট্রিক বিকজ উই আর ওয়ার্কিং অন এ পোটেনশিয়াল ফিল্ড। ঠিক আছে, এখানে ফ্রিকশন বা লসের কোনো ব্যাপার নেই, সেই জন্য আমরা হচ্ছে 6টাই ইন্ডিপেন্ডেন্ট টার্ম পাবো, ম্যাট্রিক্সটা সিমেট্রিক হবে। আচ্ছা,
24 EA by LE স্কোয়ার হুম ওর ম্যাট্রিক্সের মধ্যে হচ্ছে 24 এলি বাই স্কোয়ার্ড এলি স্কোয়ার্ড তো হবে না, কারণ দেখো এই দেখো এখানে 1/LE আছে, আবার এখানে LE বাই 2 আসবে, দুটো 1/LE স্কোয়ার্ড। ওকে, আর মানে দুটো 1/LE আর একটা LE বাই 2, সেই জন্য 1/LE আসবে। হ্যাঁ সরি EA বাই LE। হ্যাঁ ঠিক 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 জায়ের পার্টটা নিয়ে হ্যাঁ ঠিক। আচ্ছা, তারপর হচ্ছে আর 24/3 24/3 মানে তো 8, হ্যাঁ 8 মাইনাস এইরকম আসছে কি? এইরকম আসছে কি? মানে 1 মিনিট -8 হ্যাঁ একদম নিচেরটা 8 ঠিক আছে। হ্যাঁ মাঝখানেরটা 16 হ্যাঁ 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 ঠিক 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 আচ্ছা হ্যাঁ আচ্ছা, আমি কি করে জানি যে এই তিনটে যে কোনো একটা রো এর সাম কেন 0 হবে বলো তো? আচ্ছা, একটু এই বলুন। ধরো এই যে ফার্স্ট রোটা, ওকে, দ্যাট সাম শুড বি 0। এই রোটার সাম 0 হওয়ার মানে হচ্ছে, ধরো তিনটে নোডেরই যদি সেম ডিসপ্লেসমেন্ট হয়, ঠিক আছে, মানে আচ্ছা তিনটে নোডকেই ধরি আমি, যদি আমি রিজিডলি মুভ করিয়ে দিই, তার জন্য কি কোনো ফোর্স ডেভেলপড হবে বারটার মধ্যে? হবে না তো। না তাহলে হচ্ছে যেটা বিষয় যে, কিন্তু তাহলে একটা ভুল থেকে যাচ্ছে, -7 16 -7 এ তো 0 হচ্ছে না। এনিওয়েজ, এরমই কিছু একটা হবে। আপনি একবার রিজনটা বলুন যে কেন 0 হবে রোয়ের সামটা। আহ, কেন, দেখো, যদি আমি তিনটে নোটকেই ধরে একটা দিকে রিজিডলি মুভ করিয়ে দিই, ঠিক আছে, তাহলে মানে একটা রিজিড মোশন, ঠিক আছে, আমি ধরে স্ট্রেচ করছি না, U1 ইকুয়াল U2 ইকুয়াল U3 ইকুয়াল U, ঠিক আছে, সেই আচ্ছা ক্ষেত্রে নোটগুলোতে ফোর্স 0 হওয়ার কথা, ঠিক আছে, আচ্ছা বাট দ্যাট ডাজন্ট এক্সপ্লেন হাউ why this the sum in the middle row is not coming to be 0, ঠিক আছে। তো আহ, একটু দেখতে হবে, I am not sure whether the reasoning seems correct, but maybe there is a mistake, but I guess this is the correct expression for the element stiffness matrix, ঠিক আছে। ঠিক আছে। ওকে, আচ্ছা, তো আমরা এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স পেয়ে গেলাম। তারপরে ধরো ধরো বারটার এন্ডে আমি একটা এরকম তো বারটা, এই এন্ডটা ফিক্সড, ঠিক আছে, এই এন্ডে আমি একটা মানে পয়েন্ট ফোর্স দিলাম বা একটা কনসেন্ট্রেটেড ফোর্স পি দিলাম, ঠিক আছে। হাউ ডাজ ইট অ্যাপিয়ার ইন দ্য ফোর্স ভেক্টর? F1 F2 F3 plus P হুম, ওকে, সো পয়েন্ট লোডের জন্য এখানে একটা পি আসবে, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দিস। এটা এটা নিয়ে আর কোনো ডাউট নেই, এটা এটা এর ফর্মুলেশন, তুমি কোয়াড্রেটিক কি নাও কিউবিক কি নাও, শেপ ফাংশন এটা চেঞ্জ করবে না। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখবো যে ডিস্ট্রিবিউটেড লোডের জন্য কি হয়। এবার ধরো এরকম একটা ডিস্ট্রিবিউটেড লোড কিউ আছে, ঠিক আছে, তো the expression for the element force vector, ওকে, সেটাতে কি হবে, এই 0 0 পিটা তো থাকবে, তার সঙ্গে যেটা হবে যে ইন্টিগ্রেশন হচ্ছে আমার কিউ ভি ডিএক্স হওয়ার কথা ছিল, তো ভি ট্রান্সপোজটা তো আমি বাইরে বার করে নেবো। এনিওয়েজ, সো ইট ইজ ভি ট্রান্সপোজ এন ট্রান্সপোজ, সো কিউ টাইমস এন ট্রান্সপোজ। এখন দেখো, এনটা ছিল আমার শেপ ফাংশন, যেটাকে আমি এটা রো ফর্মে লিখতাম, ঠিক আছে, N1 N2 N3, ঠিক আছে, তো সেটাকে আমি এখন এরম ভাবে লিখবো, এন ট্রান্সপোজ মানে হচ্ছে কলাম ফর্মে থাকবে N1 N2 N3, আর দেন I'll multiply with LE by 2 dxi, okay, and the xi ranges from -1 to 1,
ঠিক আছে? আচ্ছা ধরো আমি যদি একটা ডিস্ট্রিবিউটেড লোড দিই, ঠিক আছে? ডিস্ট্রিবিউটেড লোড যেটা কিনা হচ্ছে কিউ ইকুয়াল কিউ জিরো, ঠিক আছে? একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ঠিক আছে? হুম, হুম। তোমার ইনটিউশন কি বলে যে মানে এই টার্মটা থেকে, এই সেকেন্ড টার্মটা থেকে আমি যে F1 F2 F3 পাবো, ঠিক আছে, তার ভ্যালু কি হবে? বাই দ্য ওয়ে, এই F1 প্লাস F2 প্লাস F3 এদের তিনটেকে যদি অ্যাড করো, ওকে, দ্যাট ইজ কিউ অফ এক্স ডিএক্স। তার মানে এটা যদি ধরো 1 মিটার হয়, ঠিক আছে, এটা যদি ইউনিফর্ম 100 নিউটন পার মিটার হয়, তাহলে F1 প্লাস F2 প্লাস F3 উড বি 100 নিউটন। মানে ফাইনাইট এলিমেন্ট ইজ কনসিস্টেন্ট দ্যাট ওয়ে। তুমি যে নেট ফোর্স অ্যাপ্লাই করছো সেটা কিন্তু তোমার ফিজিক্যাল যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বা তোমার যে ফিজিক্যাল প্রবলেম তুমি যেটা দিচ্ছ তার মধ্যে যতটা নেট ফোর্স আর ফাইনাইট এলিমেন্টের যেটা নেট ফোর্স ধরো একটা ডিস্ট্রিবিউটেড লোড থেকে, দ্যাট টু আর এক্স্যাক্টলি সেম, ঠিক আছে? সো দ্যাট ইজ ওয়ান ফর্ম অফ কনসিস্টেন্সি ইন ফাইনাইট এলিমেন্ট মেথড, ঠিক আছে? তো F1 প্লাস F2 প্লাস F3 তো এই তোমার কিউএক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কিউএক্স ডিএক্স এর সঙ্গে সেম হবে, ঠিক আছে? তোমার ইনটিউশন কি বলে যে what would be the individual values of F1, F2 and F3 for a distributed load? আমরা ধরো লিনিয়ার বার এলিমেন্টের ক্ষেত্রে দেখেছি যে F1 ইকুয়ালস F2 ইকুয়ালস Q0 L/2 LE/2, ঠিক আছে? ফর কিউ ইকুয়াল Q0 মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য ইট ইজ Q0 টাইমস LE এলিমেন্ট লেন্থ ডিভাইডেড বাই 2, সো হাফ অ্যান্ড হাফ, ঠিক আছে? এরকম একটা মানে লিনিয়ার বার এলিমেন্টের জন্য দেখা যায়। কোয়াড্রেটিকের জন্য তোমার কি মনে হয় কি হওয়া উচিত? শোনা যাচ্ছে আমার কথা? 1/3। হ্যাঁ, 1/3, হ্যাঁ 1/3। হ্যাঁ, মানে এটা এটা আমাদের ইনটিউশন বলে যে 1/3 হলে দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট অফ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ দ্য লোড। এবার আই নিড ইউ টু ট্রাই দিস আউট। টেক কিউ ইকুয়াল Q0, ঠিক আছে? এবার ডু দিস ইন্টিগ্রেশন, টেক n ট্রান্সপোজ দেন LE, ওকে? নাও সি what are the ratios of Fi by Q0 times LE, ঠিক আছে? এই রেশিওটা দেখো কি হয়। or what is this ratio, F1 is to F2 is to F3, ঠিক আছে? এটা নিজে এখন ক্যালকুলেট করে দেখো কত আসে। আচ্ছা, মানে ওখানে F3 তে P টা ইনক্লুড থাকবে তো? না, আমি শুধু ডিস্ট্রিবিউটেড লোডের জন্য বলছি, মানে কনসেন্ট্রেটেড ফোর্স তোমাকে ভাবতে হবে না। খালি ওই ইন্টিগ্রেশনটা করে। হ্যাঁ, ওই ইন্টিগ্রেশনটুকু করো। ঠিক আছে। দিয়ে এই রেশিওটা ক্যালকুলেট করো, F1 is to F2 is to F3। ঠিক আছে।
একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটায় ফিরে যাই, আমাদের প্রথম যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ই এ ইউ ডাবল প্রাইম প্লাস কিউ ইকুয়াল 0, এখানে কিউ যদি কিউ 0 হয় আর তুমি যদি এই ডিফারেন্সিয়ালটা ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করে সলভ করো, ওকে, তাহলে ইউ উড বি আ কোয়াড্রেটিক ফাংশন, ওকে, in x, which means by taking quadratic shape function you have enabled the finite element method, okay, uh, to get an exact solution, at least for the case where q is a constant. That means for q equal 0, which is also a constant, and also for this case q equal q0, ঠিক আছে, এই দুটো কেসের জন্য, ওকে, you have enabled this finite element formulation to give you an exact solution, ঠিক আছে। So রেশিওটা কি 1:4:1? 1:4:1, yes. So what you will get is, let's say if you take this q0 times le to be the total force, okay, so f1 plus f2 plus f3 is going to be q0 times le for a uniformly distributed load, and then f1 is to f2 is to f3 is going to be 1:4:1, which means f1 is going to be q0 times le by 6, and this is q0 times le by 3 times 2, and this is q0 times le by 6, ঠিক আছে। তো আমরা দেখো, একটা হচ্ছে আমাদের ইনটিউশন, ঠিক আছে, আমরা মানে চোখে দেখেই কিছু আইডিয়া করতে চাই, ঠিক আছে, অ্যান্ড অ্যান্ড if you are really not that investigative enough, okay, at a first glance your thought would be, since for a linear bar element it is f1 equal f2 equal q0 times le by 2, therefore for the quadratic bar element the nodal forces, okay, so please note down this term, the nodal forces are going to be equal, okay, or they are going to be the same value, okay, or it is going to be 1/3 is to 1/3 is to 1/3, but uh, but only when you use the finite element formulation that you get I mean only when you do that, then you get the something called the consistent force vector, okay. So unless you use this integration scheme, that means this one, okay, from which you got this force vector, okay, and this force vector is called a consistent force vector, okay. What is consistent about it? That if you get this force vector, then your finite element formulation, okay, will have its maximum efficiency, which means once you have this force vector coming from this integration, okay, the finite element formulation is able to give you correct solution for these two cases, ঠিক আছে। আর তুমি যদি তোমার ইনটিউশনের উপর বেস করে নাও, ঠিক আছে, so obviously you will not get the correct solution, number 1. আর নাম্বার 2 যেটা যেটা তুমি এখানে দেখে বুঝতে পারবে না 1D তে দেখে, বিকজ ইট ইজ ওয়ান ডাইমেনশনাল, বাট 2D তে যেটা বোঝানো সম্ভব সেটা হচ্ছে, ধরো এই এরকম একটা জিওমেট্রি রয়েছে, ঠিক আছে, মানে একটা প্লেট লাইক জিওমেট্রি, যার আমি নিচের অংশটা দেখাচ্ছি না, তাই কার্ভ করা রইলো। এবার এখানে ধরো একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, ঠিক আছে, এবার এই জিওমেট্রিটাকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড একটা আপওয়ার্ড লোড আছে, ঠিক আছে, এবার এই জিওমেট্রিটাকে আমি ধরো এরকম দুটো এলিমেন্টে ভেঙে নিয়েছি, ঠিক আছে, দুটো এলিমেন্টে ভেঙে নিয়েছি, এবং তো ডিস্টার্ব করে না এই একটা, শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে। আচ্ছা, এলিমেন্টে ভেঙে নিয়েছি, এবং তারপরে হচ্ছে সেটাকে আমি হচ্ছে যে এইরকম হায়ার অর্ডার এলিমেন্ট হিসেবে মডেল করছি, ঠিক আছে, এরকম আমি হায়ার অর্ডার এলিমেন্ট হিসেবে মডেল করছি। এবার এর উপর আমি একটা ট্র্যাকশন দিয়েছিলাম, ঠিক আছে, একটা ইউনিফর্ম ট্র্যাকশন দিয়েছিলাম,
ঠিক আছে? তার করেসপন্ডিং নোডাল ফোর্স গুলো ফাইনাইট এলিমেন্ট ফর্মুলেশনে দেখতে এইরকম হবে বাউন্ডারির উপরে। এই একটা করে মিড সাইড নোড আর একটা করে হচ্ছে তোমার মানে বাউন্ডারি নোড, ঠিক আছে? তো যেগুলো বাউন্ডারি নোড সেখানে ধরো মানে যদি আমি কোয়ান্টা অফ ফোর্স ধরি হচ্ছে ইউনো যদি ডাব্লু ধরি তাহলে এখানে ধরো 4W, ওকে, এখানে ধরো 4W, এখানে ধরো 4W, ঠিক আছে? ধরে নাও আমি তিনটে এলিমেন্টে ভেঙেছি, এখানে দেখা যাবে হচ্ছে তোমার ধরো 1W, একদম দুটো এক্সট্রিম বাউন্ডারিতে 1W. Now this node although is a boundary node on this side, but that node is shared with two elements, সেই জন্য 1W from each side, okay, so it would be 2W. Same goes for over here. তাহলে দেখছো there is all type, মানে there is a spectrum of distribution, okay, okay, so it's not uniform, okay. এবার তুমি যদি মানে ওই আগেই বললাম ফাইনাইট এলিমেন্টে যা মাথা খাটানোর ফর্মুলেশনের আগে, ঠিক আছে, তুমি যদি ওই এক্সট্রা মাথাটা খাটাও এবং হচ্ছে তুমি যদি ভাবো যে আমি একদম মানে ইউনিফর্মলি ধরে এটাকে মডেল করে দেবো, ঠিক আছে, তো তাহলে তুমি সব জায়গায় সামথিং এলস দেবে, ধরো ইউনিফর্ম ডাব্লিউ প্রাইম করে দেবে, ঠিক আছে? এবং যেটা হবে ধরো এই ক্ষেত্রে তুমি যে ফাইনাইট এলিমেন্টের সলিউশনটা পাবে সেখানে হচ্ছে ধরো তোমার অরিজিনালি জিওমেট্রিটা এরম শেপের ছিল নিচের দিক থেকে, ঠিক আছে? এখন হয়তো এই স্ট্রেচটা দেওয়ার ফলে, ইউনিফর্ম ট্র্যাকশনটা দেওয়ার ফলে এটা স্ট্রেচ হয়ে ইউনিফর্মলি একটা লেভেলে উঠে আসলো, তাই তো হয় একটা শীটকে ধরে আমি টানলাম, সেটা ইউনিফর্মলি একটা এক্সটেনশন হলো। তুমি এক্ষেত্রে কি পাবে জানো? This is not correct according to finite element formulation. For finite element formulation, this is not uniformly distributed. Okay, I mean ধরো তুমি মিড সাইড নোডেও ডাব্লিউ প্রাইম দিচ্ছ, ঠিক আছে? তার মানে দাঁড়াচ্ছে যে তুমি মিড সাইড নোডগুলোতে যতটা ফোর্স দেওয়ার কথা তার চেয়ে কম দিচ্ছ, বাউন্ডারি নোডগুলোতে যতটা ফোর্স দেওয়ার কথা তার চেয়ে বেশি দিচ্ছ। এবার এই বেশি দেওয়া এবং কম দেওয়ার জন্য তোমার জিওমেট্রিটা ডিফর্ম করবে হচ্ছে এইভাবে, ঠিক আছে? এটা বোঝা যাচ্ছে তো কেন হবে? এবং এটা এটা অ্যাকচুয়ালি তুমি মানে অ্যানসিসে করে দেখতে পারো। একবার হচ্ছে তুমি সমস্ত নোট সিলেক্ট করে, মানে একটা ব্লক মডেল করলে, ধরো সমস্ত নোট সিলেক্ট করে সেখানে একটা ইউনিফর্ম ট্র্যাকশন দিলে, ঠিক আছে, মানে অ্যানসিস ওটা প্রেসার বলে, ঠিক আছে, একটা প্রেসার দিলে, দিয়ে মানে একটা আপওয়ার্ড ডিরেকশন একটা স্ট্রেচ করলে, আরেকবার যেটা করলে ধরো তুমি মানে সারফেসটার উপরে তোমার কটা নোড আছে গুনে নিলে, ঠিক আছে, মিড সাইড নোড ধরে কটা নোড আছে গুনে নিলে, ঠিক আছে? এবার গুনে নেওয়ার পর তুমি হচ্ছে যে সমস্ত নোডের মধ্যে টোটাল যে ফোর্সটা হওয়ার কথা, দ্যাট মিনস সেক্ষেত্রে একটা সারফেস হবে, মানে ধরো ট্র্যাকশনটা হচ্ছে 100 নিউটন পার মিটার স্কোয়ার আর এরিয়াটা হচ্ছে 1 মিটার স্কোয়ার। সো 100 নিউটন ফোর্সকে তুমি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে উপরে দিয়ে দিলে তুমি দেখবে যে সারফেসটা এরকম একটা ওয়েভি প্যাটার্ন ফলো করছে, ঠিক আছে, আফটার ডিফর্মেশন, which means the force vector that you provided is not consistent with the finite element formulation, ঠিক আছে? You get an unphysical solution, মানে it's not just inaccurate, মানে আগে তো আমরা ডিসকাস করলাম যে আমরা এক্সাক্ট সলিউশন পাবো না, মানে যেরকম আমাদের পাওয়ার কথা ফর দিস টু কেসেস, সেটা তো পাবোই না। ইনফ্যাক্ট ইউ উইল গেট অ্যান আনফিজিক্যাল সলিউশন, ঠিক আছে, ইফ উই ডু নট টেক দ্য কনসিস্টেন্ট ফোর্স ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, আই গেস বাকি পার্টটা মানে বাকি আর কিছুই নেই কোয়াড্রেটিক ফর্মুলেশনে। ওয়ান্স ইউ ডু ওয়ান ফর্মুলেশন ইন ফাইনাইট এলিমেন্ট মেথড, রেস্ট ক্যান বি ইজিলি ডান। খালি একটা জিনিস আমি তোমাকে এখানে একটা অ্যাসাইনমেন্ট দেবো, এন্ড ইট উড বি এ গুড প্র্যাকটিস। ধরো এরকম একটা রড রয়েছে, ঠিক আছে, এই রডটাকে একটা জায়গায় পিন করা রয়েছে, রডটার লেন্থ কত? ওই 1 মিটার, ক্রস সেকশন এরিয়া কত? 10 to the power -4 মিটার স্কোয়ার, ইয়ংস মডুলাস কত? 200 জিপিএ, স্টিলেরই সবকিছু, ঠিক আছে? তো এটাকে ধরো একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার স্পিড ওমেগাতে ঘোরানো হচ্ছে, ওকে? তো
তো model this with two quadratic bar elements. ওকে, কিরম ভাবে? এই অবধি একটা এলিমেন্ট, এই অবধি আরেকটা এলিমেন্ট, ঠিক আছে, এই প্রবলেমটাকে, ঠিক আছে। এখন দেখো এখানে কিন্তু কোনো রডটাকে ধরে টানা হচ্ছে না বা কিছু করা হচ্ছে না, ঠিক আছে, এটাকে জাস্ট ধরে ঘোরানো হচ্ছে। এবার ধরে ঘোরালে কি হয়, আমি যদি একটা রোটেটিং কোঅর্ডিনেট সিস্টেম নিই, মানে এই কোঅর্ডিনেট সিস্টেমটা এই বারটার সঙ্গেই ঘুরছে, ঠিক আছে, তাহলে যেটা হবে, ধরো আমি যদি এর মধ্যে একটা এলিমেন্ট নিই, ডিফারেন্সিয়াল এলিমেন্ট নিই, ঠিক আছে, অ্যাট এ ডিস্টেন্স এক্স, তাহলে আমি এর ফ্রি বডি ডায়াগ্রামটা যদি আঁকি, এখানে অবশ্যই সিগমা, আচ্ছা এই অবধি হচ্ছে এক্স, এখানে অবশ্যই সিগমা প্লাস ডি সিগমা, ঠিক আছে, এবং এর এর লেন্থটা তো ডিএক্স, তাহলে এর ভলিউমটা হচ্ছে ডিভি হুইচ ইজ এ টাইমস ডিএক্স, ঠিক আছে, এবং হচ্ছে এর ডেন্সিটি যদি রো হয়, রো হচ্ছে 7800 কেজি পার মিটার কিউব, ঠিক আছে, তাহলে ডিএম হচ্ছে রো ডিভি, ঠিক আছে। এবার এবার in a rotating coordinate system, okay, now the thing is, one is a stationary coordinate system. In stationary coordinate system we explain the motion by bringing in something called a centripetal acceleration, মানে এই towards the center there is a centripetal acceleration, okay, but when you use a rotating coordinate system, the rotating coordinate system doesn't see that acceleration, because for the rotating coordinate system this body is stationary, তাই না, মানে if the coordinate system also rotates with the body, then the body is stationary, so it doesn't see the acceleration, but there has to be something which would be introducing some sort of stress in this body. ধরো আমি যদি এখানে একটা রিং পরিয়ে রাখি, সেই রিংটাকে আমি রোটেটিং কোঅর্ডিনেট সিস্টেমে দেখবো, I mean if it is free to slide, I'll see that it is moving towards the circumference, and I mean it is radially moving outwards, okay, and gradually the speed is also increasing, that means it is accelerated in the radially outward direction. So when you are looking from the rotating coordinate system, there is something called centrifugal force, ঠিক আছে, আর এটা কিন্তু একটা ফোর্স, ওকে, দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু ফোর্স, ওকে, সেটা হবে কি হবে না, যেমন হচ্ছে ধরো এই বডিটা যদি ভেঙে বেরিয়ে না যায়, তাহলে উইথ রেসপেক্ট টু দ্য রোটেটিং কোঅর্ডিনেট সিস্টেম ইট ডাজন্ট হ্যাভ এনি অ্যাক্সেলারেশন, ঠিক আছে, so whether or not it will be resulting into a acceleration, that is dependent on the boundary condition, ঠিক আছে, but it is to be frank, it is a force, okay, and that force আমরা মানে 11-12 এটাকে বলতাম সিউডো ফোর্স এন্ড অল, আমি সেই প্রসঙ্গে যাব, সেই আর্গুমেন্টে যাওয়ারই দরকার নেই, ব্যাপার হচ্ছে আমি যখন একটা কোঅর্ডিনেট সিস্টেমে কোনো অ্যাক্সেলারেশনকে দেখি, আর আমি যদি আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম নিই, মানে আরেকটা রেফারেন্স ফ্রেম নিই, আমার কোঅর্ডিনেট সিস্টেম বলাটা ভুল হচ্ছে, there can be two coordinate system in the stationary reference frame, these are two different coordinate system in a single stationary reference frame, and whereas there could be a rotating coordinate system which is instantaneously coincidental with the stationary coordinate system, but the two coordinate system may be in different reference frames. তুমি যখনই reference frame change করবে, the acceleration will change, and part of the acceleration in a given coordinate system, okay, would be something called a body force in another coordinate system. এই body force জিনিসটা কি, ফোর্স দু ধরনের হয়, ঠিক আছে, ওয়ান ইজ সারফেস ফোর্স, আর এটা হচ্ছে বডি ফোর্স। এই সারফেস ফোর্স অ্যাক্ট করে থ্রু ট্র্যাকশন, ওকে, মানে দুটো বডির মধ্যে কন্ট্যাক্ট হচ্ছে, তার মধ্যে সারফেস ফোর্স ডেভেলপ করে, and this type of force a lot of times
কুড বি নন কনজারভেটিভ ইন নেচার। তার মানে ধরো যদি একটা ফ্রিকশনাল ফোর্স হয়, ঠিক আছে, সারফেসের মধ্যে, দ্যাট কুড বি কজিং সাম লস ইন দ্য মেকানিক্যাল এনার্জি। নাও body force act between two bodies that are at a distance, মানে আর্থ সেন্টার আর তোমার মধ্যে যে গ্র্যাভিটি ফোর্সটা কাজ করছে, ঠিক আছে, বা তুমি হাতে যে পেনটা ধরে আছো সেটা যে গ্র্যাভিটি পুল করছে, বা দুটো ম্যাগনেট বা একটা ম্যাগনেট একটা মানে মানে স্টিলের বোল, ওকে, এদের মধ্যে যে ফোর্সটা কাজ করে, that sort of force is a body force, which means they act from a distance. And not only that, the surface force only acts for this body, let's say, only acts at this region, okay, whereas the body force acts everywhere. আমরা জানি গ্র্যাভিটি কিভাবে কাজ করে, প্রত্যেকটা পয়েন্টকে because of gravity that experiences a pull, okay, that sort of force are called body force that acts everywhere within the body, ঠিক আছে। I'm not saying that that force has to be uniform everywhere, okay, that may be varying. For example, if you have sufficiently large objects, okay, or for example if you take two magnets, okay, the forces that they experience, okay, at this region and at some other region, they may not be same, but there is body force everywhere. Okay, so just like gravity, the centrifugal force also results into an acceleration. মানে আমার যে কোনো ধরনের বডি ফোর্সের ক্ষেত্রেই আমি বডি ফোর্সটাকে আই ক্যান ডিভাইড দ্যাট উইথ, মানে ধরো আমি যদি ছোট্ট একটা রিজিয়ন নিই, ঠিক আছে, ওকে, তার মধ্যে একটা ডিফারেন্সিয়াল বডি ফোর্স কাজ করবে বিকজ ইট ইজ ডিস্ট্রিবিউটেড এভরিওয়্যার উইদিন দ্য বডি, and if I divide that with the differential mass that is there, I'll have uh, the something called the acceleration due to the body force, okay, like represented with small b. Just like gravity, what we do is we divide the force due to gravity and call that small g, acceleration due to gravity, okay, but that's really is a force. মানে সব বডি কি ডিউ টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি পড়ছে না তো, ঠিক আছে। ইট ডিপেন্ডস অন, মানে ধরো একটা টেবিলের উপর একটা মানে একটা বক্স রয়েছে, সেই বক্সটা কি পড়ে যাচ্ছে? নো, it experiences the force due to gravity, but then it is also experiencing surface force coming from the table, which is not let the box to penetrate the surface, okay, so otherwise the box would fall, but it's not falling. তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে there is some body force in action. এক্ষেত্রেও সেন্ট্রিফিউগাল ফোর্সটা একটা বডি ফোর্স, এবং সেন্ট্রিফিউগাল ফোর্স বডি ফোর্স হলে তুমি জানো যে এই স্মল বিটা কি হবে। দিস স্মল বি ইজ ওমেগা স্কোয়ার টাইমস the radial distance, which is x, right? Omega squared times x. So it is experiencing this its differential mass, because you know that body force is going to be proportional. আচ্ছা, ফোর্সটাকে আমি এর উপরেই দেখাবো। It is experiencing body force, okay, which is dB, which is dm times omega squared r, okay. আচ্ছা, এবার আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম কমপ্লিট, ঠিক আছে। এবং আমি এবার যে ইকুয়েশনটা লিখবো, সিগমা এফ এক্স ইকুয়াল 0, খেয়াল করে দেখো রাইট হ্যান্ড সাইডটা 0, which means it is a first case in the Newton's first law of motion, ঠিক আছে। তার মানে হচ্ছে the object is in equilibrium, ওকে। তার মানে কি যে এক্ষেত্রে আমি হচ্ছে যে মানে
যেহেতু রোটেটিং কোঅর্ডিনেট সিস্টেমের রেফারেন্স আমি রোটেটিং রেফারেন্স ফ্রেমে আমি দেখছি, সো দ্য অবজেক্ট ইজ স্টেশনারি উইথ রেসপেক্ট টু দ্যাট রেফারেন্স ফ্রেম, ঠিক আছে, হেন্স সিগমা এফ এক্স ইকুয়াল 0. And what are the forces? So first of all, there is this pull coming from this one. Okay, so sigma plus d sigma. আমি কিন্তু শুধু এই ডিফারেন্সিয়াল এলিমেন্টারি ফ্রি বডি ডায়াগ্রাম এঁকেছি, তার জন্যই ইকুইলিব্রিয়াম ইকুয়েশন নিয়েছি, ঠিক আছে। তো এর এই সামনের দিকের স্ট্রেসটা কোত্থেকে আসছে? ইট ইজ কামিং ফ্রম দ্য মেটেরিয়াল হুইচ ইজ হিয়ার। ওকে, এই পেছনের দিকের ফোর্সটা আসছে ইজ কামিং ফ্রম দ্য মেটেরিয়াল হুইচ ইজ বিহাইন্ড দ্যাট এলিমেন্ট, ঠিক আছে। তো এই দুটো ফোর্স, ঠিক আছে, and plus this force which is rho a dx omega square r, ঠিক আছে। তাহলে জিনিসটা দাঁড়ালো হচ্ছে d sigma times a plus rho a dx omega squared r equal 0, ঠিক আছে। rho a dx, আচ্ছা, তার মানে দাঁড়ালো হচ্ছে এটাকে আমি ডি সিগমাকে আমি কি লিখতে পারি? আচ্ছা, ফার্স্ট অফ অল ডি সিগমাকে আমি লিখতে পারি হচ্ছে ডি এপসাইলন বাই হ্যাঁ ই ই টাইমস ডি এপসিলন অর ই টাইমস ই ইউ প্রাইম, ডি ইউ প্রাইম, ডি ইউ প্রাইম। আচ্ছা, সো দ্য ফাইনাল এক্সপ্রেশন ইজ ই এ ইউ ডাবল প্রাইম প্লাস রো এ। আমি এটা দুটো সাইড থেকে ক্যান্সেল করলাম না একটা কারণে, সেটা হচ্ছে টু শো ইউ, আচ্ছা এখানে আমি আর লিখছি, ইজ অল এক্স। ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমি কি দেখলাম? দিস ইজ মাই কিউ, ওকে, এন্ড কিউ ইজ আ লিনিয়ার ফাংশন অফ এক্স, ঠিক আছে। তাহলে এতক্ষণ অবধি আমরা কিউ ইকুয়াল 0 তার এক্সাম্পল দেখেছি, কিউ ইউনিফর্ম হলে তার এক্সাম্পল দেখেছি। এখন আমরা একটা এক্সাম্পল দেখছি, রাদার এক্সাম্পল দেখিনি, আমরা কেসেস কনসিডার করেছি। এখন আমরা একটা কেস কনসিডার করছি যেখানে হচ্ছে কিউ ইজ এ লিনিয়ার ফাংশন অফ এক্স, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার দুদিক থেকে তুমি এ ক্যান্সেল করে দাও, ঠিক আছে। সো দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ ই বাই, অথবা না করলেও চলে, ঠিক আছে, ইউ ক্যান কিপ ইট অ্যাজ ইট ইজ। তাহলে তাতে করে হচ্ছে তুমি যে ফর্মুলেশন এখন অব্দি ইউজ করছো সেটা করতে পারবে। ওকে, সো লেট দ্যাট বি দ্য এক্সপ্রেশন ফর কিউ, এবং দিস শুড বি ইউর স্টার্টিং পয়েন্ট, ভুলে গেল, দিস শুড বি ইউর স্টার্টিং পয়েন্ট। ওকে, ঠিক আছে। তাহলে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হলো, এখান থেকে তোমার ইনপুট হচ্ছে শুধু এইটুকুনি, যে কিউ ইজ রো এ ওমেগা স্কোয়ার টাইমস এক্স। এটাও বলে দিই, এটা হচ্ছে ধরো ধরো যদি রোটেটিং উইথ 300 rpm, 300 revolution per minute, তাহলে let's take it 30 radian per second, ঠিক আছে। তো সেটা ধরে নিয়ে তুমি দেখো এটাকে সলভ করো, ঠিক আছে। you are supposed to take two different elements. আচ্ছা, the quantities that you need to solve is u as a function of x, মানে u varying with x, ঠিক আছে, it would be couple of quadratic function, ঠিক আছে। এবং তার মানে এই নয় যে তুমি দেখবে যে কোয়াড্রেটিক ফাংশন গুলো যে একদম মিলে যাচ্ছে তা কিন্তু হবে না, ঠিক আছে। এটা হতেও পারে আরেকটা এলিমেন্টে খানিকটা এরকম দেখতে হলো, আচ্ছা, ঠিক আছে। এবং স্ট্রেসের ক্ষেত্রেও তাই, এবং চান্সেস আর তুমি স্ট্রেসের ক্ষেত্রে হয়তো এরকম কিছুও দেখতে পারো। স্ট্রেসটা তো লিনিয়ারলি চেঞ্জ করবে, বুঝতেই পারছো, তুমি হয়তো এরকম কিছুও দেখতে পারো, আচ্ছা, ঠিক আছে। তো এই প্র্যাকটিসটা কেন করা দরকার? এটা করলে আমরা যেটা আইডিয়া করতে পারি সেটা হচ্ছে যে মানে আমার যে ফিজিক্যালি ইন্টিগ্রেট করে আমি এটাকে সলভ করতেই পারতাম এই প্রবলেমটা, এটা এত সহজ, ঠিক আছে। কিন্তু আমি ফাইনাইট এলিমেন্টের বেসিক্সটা শিখতে চাই, সেই জন্য আমি ফাইনাইট এলিমেন্ট মেথড দিই এরকম একটা প্রবলেমকে সলভ করছি, ঠিক আছে। আচ্ছা, দ্য অ্যাসাইনমেন্ট ইজ অলসো কম্পেয়ার উইথ
what should I say, closed form solution. মানে ইন্টিগ্রেট করে সলভ করলে যে সলিউশনটা হতো এই ইকুয়েশনটাকে, ঠিক আছে, সেখান থেকে সেটার সঙ্গে কম্পেয়ার করো, ঠিক আছে। ইফ ইউ নো MATLAB, then you can also make a plot of these two. If you do not know, you can do that in Excel. MS Excel, you can do the plot. ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো কি হচ্ছে এই যে মানে ফাইনাইট এলিমেন্টের এই বিশেষত্বগুলো, যে ইট ইজ আ নিউমেরিক্যাল মেথড এন্ড ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান এরর। তোমাকে আমি বলে দিই যে এক্ষেত্রে আমরা ম্যাচিং পাবো না। কেন ম্যাচিং পাবো না? আমরা কি দেখলাম যে কিউ যদি 0 হতো বা কিউ যদি কনস্ট্যান্ট হতো, বিং 0 ইজ অলসো বিং আ কনস্ট্যান্ট, সেই দুটো ক্ষেত্রে a quadratic shape function should give me exact solution, right? ঠিক আছে। If your numerical method is good enough, ঠিক আছে, it is obviously a numerical method. If you push it, it will not give you an accurate solution, but for a quadratic shape function, it will give you accurate solution for these two cases because the exact solution is quadratic. But এখানে যদি আমি খেয়াল করি যে q is a linear function in x, which means the exact solution is cubic. Okay, but you cannot simply go on taking higher order elements and higher. Okay, you cannot simply go on making your shape functions of higher and higher order. Okay, once you build a finite element software or finite element program, okay, you have no place to I mean you are in no position to incorporate a higher order polynomial. It would be easier for you to go for higher number of elements, and yes, of course, that will give you higher accuracy. ঠিক আছে, এক্ষেত্রে যদি তুমি দুটোর জায়গায় 5টা নাও, তুমি হয়তো মানে এতটাই ক্লোজ সলিউশন পাবে with the exact solution that you would probably not notice the variation, the differences. But this practice, this example will show you that your exact solution or analytical solution or the closed form solution, that is arbitrary, that can be anything. মানে এক্ষুনি আমি একটা ঘোড়া জিনিসের এক্সাম্পল দিলাম, ঠিক আছে, এবার ধরো তার সঙ্গে আমি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন জুড়ে দিলাম, ঠিক আছে, বা হচ্ছে যে আর কিছু জুড়ে দিলাম তার সঙ্গে, ঠিক আছে। এবার তুমি দেখবে যে প্রবলেমটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে, এবং সেক্ষেত্রে তুমি হচ্ছে যে এত সহজে বিষয়টাকে মানে আমি বলতে চাইছি যে ধরো মানে তুমি শুধুমাত্র এই চিন্তাটাই যদি রাখো যে আমি হায়ার এন্ড হায়ার অর্ডার অফ পলিনোমিয়ালে যাব, সেভাবে কিন্তু তুমি সলভ করতে পারবে না। ওকে, ইউ হ্যাভ টু স্টপ সামওয়্যার। যেমন most of the finite element tools incorporate either linear shape functions or quadratic shape functions, not beyond that, ঠিক আছে। কিন্তু if I have to achieve higher accuracy, probably I would go for a finer mesh compared to the current one, ঠিক আছে। কিন্তু there would be cases where modeling the entire physical object with a single element will never be able to get the exact solution, ঠিক আছে। এই এক্সাম্পলটা তোমাকে সেটা বুঝতে সাহায্য করবে। দেখো যে এই সলিউশনটা করে হাউ ফার অ্যাকুরেট সলিউশন ডু ইউ গেট। তুমি একটা জিনিস দেখবে যে ইউ এর ক্ষেত্রে অ্যাকুরেসিটা অনেক বেশি হবে কম্পেয়ার টু স্ট্রেস, ঠিক আছে, বিকজ স্ট্রেস ইজ এ ডেরিভেটিভ কোয়ান্টিটি। এটা যদি বুঝতে হয় কেন এটা হবে, তাহলে এই এক্সাম্পলটা আমি দেখাই। ধরো d sin x dx is cos x, তাই তো, ঠিক আছে। এবার cos 0 কত? 1, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি টেলর সিরিজের শুধু ফার্স্ট টার্মটা নিই, ঠিক আছে, দিয়ে sin x কে লিখি সিম্পলি দিস cos 0 টাইমস x, মানে x, ঠিক আছে। তাহলে আমার cos x টা দেখতে কিরকম হবে? This is how the cos x should look like, ঠিক আছে। আমি যদি শুধু এই ভ্যালুটা নিই, আর আমার sin x টা দেখতে হবে হচ্ছে এইরকম, ওকে। তার মানে আমি যদি খুব ছোট x নিই, x এর ভ্যালুটা যদি আমি ছোট নিই, ঠিক আছে, আমি sin x এর মধ্যে একটা ভেরিয়েশন দেখতে পাবো,
ঠিক আছে, এবং আমরা জানি যে sin x tends to x when x is very small. আবার আমরা এটাও জানি যে cos x tends to 1 if x tends to 0. ঠিক আছে, কিন্তু কিন্তু দেখো cos x এর ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ভেরিয়েশন দেখতে পাচ্ছি না কোয়ান্টিটিটার, whereas sin x এর ক্ষেত্রে শুধু যে it not only does it satisfy the value at x equals 0, okay, it also satisfies the slope at x equals 0, which means it would be slightly more accurate. মানে এই অ্যাপ্রক্সিমেশনটা আমি যদি করি, if sin x is approximated as this আর cos x is approximated as 1, তাহলে the sin x would be actually more accurate than the cos x. ঠিক আছে, আমি এই অ্যাকচুয়ালি আমি এই প্রসেসটা রিপিট করতে পারি। আমি ধরো sin x কে ইন্টিগ্রেট করলাম, it should be minus cos x, but I'll get একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাকে সবসময় কিন্তু একটা বাউন্ডারি কন্ডিশন নিতে হচ্ছে, that cos x is 0 at x equals 0, cos x is 1 at x equals 0. তাহলে এখান থেকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে I'll get cos x, okay, minus cos x or cos x equal 1 minus x square by 2 factorial, আমি যদি এখান থেকে ইন্টিগ্রেট, ঠিক আছে, তাহলে আমি দেখছি কি যত আমি ইন্টিগ্রেট করতে করতে যাচ্ছি আর বাউন্ডারি কন্ডিশন স্যাটিসফাই করছি, I'll have the accurate solution. কিন্তু আমি যদি ডিফারেন্সিয়েট করতে করতে যাই, আই এম লুজিং অ্যাকুরেসি, মানে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি এটা পাবো, সেখান থেকে আমি ডিফারেন্সিয়েট করলে আমি এটা পাবো, ঠিক আছে, যত আমি ডেরিভেটিভ কোয়ান্টিটি নেব I'll get lesser and lesser accurate. ঠিক আছে, ঠিক আছে। আর তো এই এক্সাম্পলটা করো, আমি 2D ফর্মুলেশন শুরু করছি না আজকে, কারণ আচ্ছা তোমাকে সলিড মেকানিক্স এর নোটস কতটা দেয়া আছে, মানে মাল্টি এক্সিয়ালের স্ট্রেস স্ট্রেন রিলেশন এগুলো দেয়া আছে, কনস্টিটিউটিভ রিলেশন এন্ড অল? হ্যাঁ, ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেস এন্ড স্ট্রেন ছিল 2D তে। হ্যাঁ, ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেস এন্ড স্ট্রেন ছিল। এছাড়া হচ্ছে তোমার বোধহয় ওই জিনিসগুলো ডিসকাস করা আছে, তোমার কি বলে প্লেন স্ট্রেস, প্লেন স্ট্রেন, অ্যাক্সিমেট্রি, এগুলো হয়তো ডিসকাস করা আছে। যদি না থাকে তাহলে একটু দেখে নিও, প্লেন স্ট্রেস, প্লেন স্ট্রেন আর অ্যাক্সিমেট্রি। আদারওয়াইজ আমরাও প্লেন স্ট্রেস, প্লেন স্ট্রেন আছে, অ্যাক্সিস সিমেট্রি দেখতে হবে। আচ্ছা, অ্যাক্সিস সিমেট্রিটা একটু দেখে নিও। এনিওয়েজ সেগুলো তো আছেই। এছাড়া যেটা সেটা হচ্ছে যে ওটাতে না থাকলে ফাইনাল এলিমেন্টের নোটটাতে থাকবে এগুলো। আর হচ্ছে যে ওই আমরা যে স্ট্রেসের বিভিন্ন রিলেশন গুলো, মানে ধরো কশিস ইকুয়েশন বা তোমার হচ্ছে স্ট্রেস আর ট্র্যাকশনের মধ্যে রিলেশন বাউন্ডারি কন্ডিশনে, ধরো কশিস ইকুয়েশন হচ্ছে ট্র্যাকশন এট দ্য বাউন্ডারি, ঠিক আছে, stress times the normal vector. This is a boundary condition on stress. মানে ধরো একটা জিওমেট্রি রয়েছে, এখানে আমি একটা ট্র্যাকশন লাগিয়েছি, ঠিক আছে, এবার হচ্ছে যে এই পয়েন্টে আমি যদি স্ট্রেসটা বার করতে পারি, তার জন্য বাউন্ডারি কন্ডিশন হচ্ছে, স্ট্রেসের জন্য বাউন্ডারি কন্ডিশন হচ্ছে এই পয়েন্টের যে স্ট্রেসটা হবে, স্ট্রেসের তো 9টা কম্পোনেন্ট, তার মধ্যে 6টা ইন্ডিপেন্ডেন্ট, তো স্ট্রেসের যে কম্পোনেন্ট গুলো হবে, ঠিক আছে, তার 6টা ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্টের মধ্যে 3টের জন্য আমার কাছে বাউন্ডারি কন্ডিশন থাকবে, 3টের জন্য আমার কাছে ইকুয়েশন থাকবে। বেসিক্যালি দিস ট্র্যাকশন, এই পয়েন্টের যদি নর্মালটা দেখতে এইরকম হয়, ঠিক আছে, তাহলে সিগমা টাইমস n উড বি দ্য ট্র্যাকশন এট দিস সারফেস, ঠিক আছে। এবং এটাতে শুধু এক্সটার্নাল বাউন্ডারির জন্য ভ্যালিড তা না, আমি বাউন্ডারি তো মনে মনে যে কোনো জায়গায় ভাবতে পারি, মানে আমি এই বডিটাকেই দুটো ভাগে ভাগ করতে পারি এবং মাঝের যে প্লেনটা বা মাঝের যে সারফেসটা, এটাকে আমি একটা বাউন্ডারি ভাবতে পারি। সেই জন্য আমি মেটেরিয়ালের ভেতরেও যে কোনো জায়গায় স্ট্রেসের জন্য বা যে কোনো জায়গায় যদি আমি ট্র্যাকশন বার করতে চাই, তাহলে সেই পয়েন্টে যদি আমার স্ট্রেসটা জানা থাকে, আমাকে সিম্পলি সেই পয়েন্টের নর্মালটা জানতে হবে। নর্মালটা জানলেই আমি সেই পয়েন্টে ট্র্যাকশন কত বার করতে পারবো। ধরো আমি এই যে বডিটা যেটা হচ্ছে রাইট সাইডে রয়েছে, মানে এই বাউন্ডারিটা রাইট সাইডে যে বডিটা, তার জন্য ট্র্যাকশন বার করতে চাইছি, হুইচ উড বি অবভিয়াসলি কামিং ফ্রম, মানে এই বডিটার জন্য যে ট্র্যাকশন এই পয়েন্টে কাজ করছে, ঠিক আছে, ধরো এটা হচ্ছে ট্র্যাকশন কাজ করছে, এই ট্র্যাকশনটা আমি বার করতে চাইছি। নাও দিস ট্র্যাকশন উড বি কামিং ফ্রম দ্য বডি হুইচ ইজ এট দ্য লেফট অফ দিস বাউন্ডারি, ঠিক আছে।
তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এর এক্সটার্নাল নর্মালটা নিতে হবে। তার মানে আমি নর্মালটা নেবো হচ্ছে এই দিকে, ঠিক আছে, এবং সেটাকে আমি এই স্ট্রেস টেন্সারটা দিয়ে মাল্টিপ্লাই করলে এই পয়েন্টের যদি আমার স্ট্রেসটা জানা থাকে, স্ট্রেস একটা পয়েন্টের প্রপার্টি, সেখানে যদি আমার জানা থাকে, আই ক্যান ফাইন্ড আউট দিস ট্র্যাকশন। এবার হচ্ছে দেখো, আমি যদি রাইট সাইডের বডিটার উপর ট্র্যাকশনটা বার করতে চাই, মানে এই বডিটার উপর যদি আমি ট্র্যাকশনটা বার করতে চাই, তাহলে আমি সেম পয়েন্টেই রয়েছি, ঠিক আছে, আমাকে কি করতে হবে, সিম্পলি অপোজিট নর্মালটা নিতে হবে। নাও this n prime is minus n. This trace is a matrix. When you multiply a matrix with a vector, you are basically doing a linear transformation. Now, if I multiply this with minus n, okay, this is actually minus t. তার মানে দাঁড়ালো যে এই সারফেসটাতে, ঠিক আছে, body, if I call this as body 1 and if I call this as body 2, basically they're the part of same body. আমি শুধু ইমাজিনারি একটা সারফেস দিয়ে দুটোকে দুটো ভাগে ভেঙে নিয়েছি। তাহলে বডি 1 বডি 2 এর উপর যে ফোর্স দেয়, ট্র্যাকশন ফোর্স দেয়, বডি 2 তার অপোজিট ফোর্স বডি 1 এর উপরে দেয়, ঠিক আছে, বুঝা গেল? Does this statement sound familiar? Third law. Third law, yes. So again, this is the see, আমরা এই ইউজি লেভেলে যে মেকানিক্স পড়ি, that's everything in that is basically 3 laws from Newton. Okay, so it's in practice, it's a good practice to to verify at each stage or at different stages that you are consistent with each of those laws. Okay, basically the second law and third law. So that way we are consistent. So আমরা এখানে we are talking about traction, we are talking about multidimensional stress. Okay, Newton didn't have the concept of multidimensional stress. Newton probably didn't have the concept of stress. Okay, and actually Newton's laws were based on particles that didn't have any dimension. But you see the universality of those laws. Okay, that we are talking about taking free body diagram of a part of a deformable body. Okay, the body has dimension, and we are not talking about two separate bodies, the same body but one part of it. Okay, and they are also your linear momentum balance or force balance works just the same way as proposed by Newton for particles. ওকে, আমি এটাকে নিউটনস ল বলে চালিয়ে দেই, ওটা একটা জেনারেলাইজেশন, ইটস নট, ইটস আ পার্ট অফ আ বিগার পিকচার, সামথিং কল্ড লিনিয়ার মোমেন্টাম ব্যালেন্স, অর আরেকটা কি যেন বলে ওটাকে, conservation of linear momentum, basically the same thing. So it's a part of that that principle. So you can see that we have this formulation that we did, that is consistent that way. তো এই পার্টটা আমার মনে হয় ডিসকাস করা আছে, এই ইকুয়েশনটা কি চেনা চেনা লাগছে, এই ইকুয়েশনটা আমাদের একটু দরকার। সলিড মেকানিক্সে বলছেন? হ্যাঁ, সলিড মেকানিক্সে দেখতে হবে একবার, অনেকদিন আগে পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি দেখে নিও। আমরা যদি কবে বুঝতে পারি, আমরা থার্সডে কি আমরা ডিসকাস করতে পারি? থার্সডে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা থার্সডেই বসি, ঠিক আছে, থার্সডে আমরা ডিসকাস করি, থার্সডে আমরা বসি। হ্যাঁ হ্যাঁ, এরম টাইমেই আমি 6:30 চেষ্টা করব। আর তো তুমি জাস্ট এগুলোতে একটু প্রিপেয়ার্ড হয়ে এসো। আর যদি এতে না থাকে, ঠিক আছে, যদি আমার ওই সলিড মেকানিক্স এর নোটে থাকার কথা যদি না থাকে, আমি বলবো তার পাশাপাশি তুমি এলএস শ্রীনাথের কন্টিনিউয়াম মেকানিক্স এর বইটা যদি পিডিএফ পাও কোথাও, ঠিক আছে, একটু দেখে রেখো, ঠিক আছে। আমি চন্দ্রশেখর যোগ বলতাম, কিন্তু চন্দ্রশেখর যোগের লেখাগুলো বোঝা একটু মুশকিল, ঠিক আছে। তো হ্যাঁ, একটু ডিফিকাল্ট হতে পারে। অ্যাকচুয়ালি ওটা মাস্টার ডিগ্রি লেভেলের বই, আমরা ওটা মাস্টার ডিগ্রিতেই পড়েছি। তো তুমি এলএস শ্রীনাথের বইটা থেকে একটু এই পার্টগুলো রিভাইজ করে রেখো, বা রিভাইজ না, মানে জাস্ট একটু দেখে রেখো,
ঠিক আছে? ঠিক আছে। ইন আমি ভাবছি যে লেটস গিভ ইট এ সিঙ্গেল ডে, এবং মানে আমি ক্লাসে একবার মানে পুরো পুরো জিনিসটা একবার ব্রিফও করে নেবো, ঠিক আছে? ঠিক আছে। এনিওয়েজ, সো উইল স্টপ হিয়ার টুডে, ঠিক আছে? তুমি অ্যাসাইনমেন্ট গুলো রেডি করো, একটু ভালো করেই করো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এই এটা মিটিংটা ডিসকানেক্ট করে দিচ্ছি। ঠিক আছে।